স্বাগতম আপনাদের বাংলা গল্পের বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলের অষ্টম গল্পে আপনাদের সাদর আহ্বান জানাচ্ছি। আমি গল্প পাঠক যুধিষ্ঠির বাগ। শুনবেন লেখক শিবশঙ্কর মিত্রের লেখা একটি ছোট গল্প, মধু আনতে বাঘের মুখে। বনে যাওয়ার কথায় আরজান এক পা। পেট পুরে নাস্তা খেয়ে মধু কাটার জন্য তৈরি হলো। ধনাই, আরজান ও কফিল। মধু কাটতে 3 জন লোক চাই। একজন চড়মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়। আর তৃতীয়জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলো মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। সে কিন্তু মৌচাক কাটতে পারে না। লোকে বলে মন্ত্র জানা চাই। মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়, তা না হলে একবার শত্রুর চোখ খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। ধনাই মন্ত্র জানে, সে নিজেও তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই মামু গোয়ার, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে। একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়। মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে। গরান গাছে ছোট ছোট ফুল, হলদে রং। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের 3 জনের মনে স্ফূর্তি আর ধরে না। ডিঙি করে অনেক দূর বনের ভিতরে গিয়ে 3 জনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য 3 জনের কাজ ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজতে বেড়াতে হয়। চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে 3 জনের প্রায় একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তে হয়। তখন 3 জনে মিলে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। ধনাই সবার আগে, বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা, আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। সামনে একটা ট্যাগ। 2টো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাগ বলেই পরিচিত। ট্যাগের দিকে সামনেই একটা গরান গাছ, তার ওপাশে হেঁদো বনের ঝোপ। গরান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি, বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে পর মুহূর্তে বলল, না রে, এ তো মধু নেই। ট্যাগের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল। এর মাঝে কফিল ও আরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে, মধু হলে হতেও পারে। বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেঁদো বনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করল। ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। তার সামনে 3-4 হাত চওড়া একটা শীষে, ছোট সরু খাত। কলস মাথা নিয়ে কি করে লাফ দিয়ে শীষে পার হবে, তাই তার সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতো
সরু তবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে। পার হয়েই সে কপিল ও আরজানকে ডেকে বলবে, এমনই করেই পার হবার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন। ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করলো, কিন্তু তাকাবার কোনো অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। সে হুঙ্কারে বন কেঁপে উঠল থর থর করে। আরজান ও কফিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও বা এগুবোরও না। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও গিয়ে পড়ল সেই তবলা গাছের উপর, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাকে ঠক্কর খেলো দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাং করে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়ল শীষের গর্তের ভিতর, কলসও ভেঙে পড়ল তার মাথার উপর। বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুঁচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো।